আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, SF, GB, have been in communication in this regard. নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রথমে ভেবেছিলাম এই সম্পূর্ণ এপিসোডটার নাম দেব বর্ডার নিয়ে বাড়াবাড়ি, কারণ কালকে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে তা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। তারা সরাসরি ভারতকে হুমকি দিয়ে বলেছে বর্ডার কেন্দ্রিক সমস্ত চুক্তি তারা বাতিল করতে চায়। এমনকি শেখ হাসিনা ভারতের সঙ্গে যে চুক্তি করে গেছিলেন তা নাকি বাংলাদেশকে আনইকুয়াল একটা ডিস্ট্রিবিউশনের জায়গায় ঠেলে দিয়েছে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল চেনা স্ক্রিপ্ট, সবকিছুর মূলে শেখ হাসিনা, যিনি ভারতকে একের পর এক সুযোগ সুবিধা দিয়ে গেছেন এবং বাংলাদেশের মানুষের কথা তিনি নাকি ভাবেননি। কিন্তু তথ্য কি বলছে? বাংলাদেশ যখন এই ধরনের প্রেস কনফারেন্স করে তখন নিঃসন্দেহে পুরো বিষয়টা আন্তর্জাতিক প্রাঙ্গণে গিয়ে পৌঁছায়, এটাই কিন্তু নিয়ম। একটা কথা মাথায় রাখুন, এক্ষেত্রে কিন্তু তারা কোনো ব্যবসা নিয়ে প্রেস কনফারেন্স করতে পারছে না। তারা কিন্তু চাল, ডাল, গম, দুধ বা ডিম, যেগুলো বাংলাদেশকে ভারত দিনের পর দিন সরবরাহ করছে, তা নিয়ে কিন্তু প্রেস কনফারেন্স করতে পারছে না। তারা এমন একটা ইস্যুকে বেছে নিয়েছে যে ইস্যুকে নিয়ে প্রেস কনফারেন্স করা মানে অন্যতম প্রভাবশালী দেশকে উস্কে যাওয়া। অর্থাৎ ধরেই নেওয়া যায় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ চাইছে ভারতকে ক্রমাগত এই বর্ডার নিয়ে উস্কে এক যুদ্ধের পরিস্থিতি তৈরি করা, যেন আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের এক্সিটটা অত্যন্ত সেফলি করে দেওয়া যায়। যদি যুদ্ধ হয় মোহাম্মদ ইউনূস সহজেই দেশ ছেড়ে চলে যেতে পারবেন। তিনি বলতে পারেন বাংলাদেশকে ভারতবর্ষ আক্রমণ করছে, যা অন্যতম ছোট দেশ হিসাবে বাংলাদেশ কোনোভাবেই মেনে নেবে না এবং বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতবর্ষের জন্য খারাপ হতে শুরু করেছে এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এই সম্পূর্ণ দায়িত্বটা কোনো রাজনৈতিক দলের হাতে সমর্পণ করে চলে যেতে চাইছি। অর্থাৎ এই সেফ এক্সিট খোঁজার জন্য মোহাম্মদ ইউনূস দিনের পর দিন যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার কালকে অন্যতম আর একটা প্ল্যানিং ছিল বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই ধরনের একটা প্রেস কনফারেন্স। অর্থাৎ যখন শেখ হাসিনাকে নিয়ে যুদ্ধ করা বাংলাদেশের পক্ষে কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর মোহাম্মদ ইউনূসের সময়সীমা কমে আসতে শুরু করেছে, ঠিক তখন তারা বর্ডার নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করলো। কিন্তু আমি পরবর্তীকালে ডিসাইড করলাম এই এপিসোডটার পাল্টা যদি ভারতবর্ষ কিছু না বলতো তাহলে হয়তো এই এপিসোডটার নাম বর্ডার নিয়ে বাড়াবাড়ি হতে পারতো। কিন্তু ভারতের পক্ষ থেকে কালকে পাল্টা যেভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে নগ্ন করে দেওয়া হলো, তারপরে এই এপিসোডটার নাম বর্ডার দিয়ে বাড়াবাড়ি হতে পারে না। মনে হয় কড়া চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ ইউনূস এই প্রথম বর্ডার নিয়ে পড়তে শুরু করলেন। কেন এই পুরো বিষয়টার অবতারণা আমাকে করতে হচ্ছে? কালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন একদম ছোট করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যে কথাগুলো বলেছেন একদম অসাংবিধানিক কথা, দেশের পরিপ্রেক্ষিতে আপনারা ভাবতেই পারেন, কিন্তু তথ্য যদি আপনারা দেখেন, খুঁটিয়ে যদি আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন বাংলাদেশ জেনে শুনে এই বিতর্কিত বিষয়গুলোকে এখন আন্তর্জাতিক মঞ্চে আসতে চাইছেন বা আনতে চাইছেন, যেন ভারতবর্ষ এই সমস্ত বিষয়টার ফাঁদে পা দিয়ে বসে। কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি, অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি, অনেকে আমি নাম উচ্চারণ ভুল হয়তো আপনারা শোনেন বা আমি বলি হয়তো আপনারা ধরতে পারেন না, এই বিজেপি নাকি বাংলাদেশের এই বিএসএফ এর যে চক্রান্ত তা নাকি থামিয়ে দিয়েছে। কারণ বিএসএফ চাইছিল কাঁটাতার দিতে, আর বিজেপি নাকি এই কাঁটাতার দেওয়াটাকে বন্ধ করে দিয়েছে। তা বিজেপির একটা অন্যতম বড় কৃতিত্ব। অর্থাৎ এই ধরনের প্রেস কনফারেন্স যখন করা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী তার সর্বময় বিভিন্ন কর্তারা উপস্থিত ছিলেন। হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনীকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করলেন, এটা তো বোঝা গেল। তিনি বলেছেন আমরা জমি দেব না। প্রথম কথা, বাংলাদেশের থেকে জমিটা কে চাইলো? ভারতবর্ষ আজ অব্দি কোনো জমি চেয়েছে বলে আপনারা কি জানেন? আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? মানে ভারতবর্ষের যে প্রেস কনফারেন্স গুলো হয় বা বিএসএফ যে প্রেস কনফারেন্স করে, কোথাও কি কোনোদিন বাংলাদেশকে জমি দেওয়ার অনুরোধ করা হয়েছে? অনুরোধ করা হয়নি। বা ভারতবর্ষ বলেছে আমরা আমাদের জমিতে কাঁটাতার দিচ্ছি, কারণ অনুপ্রবেশকারী সমস্যা অত্যন্ত মারাত্মক একটা সমস্যা এবং অত্যন্ত ভয়ানক জায়গায় চলে গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসার পর। সেখানে হিন্দুরা নয়, এমনকি বাংলাদেশের মুসলমানরাও
অনুপ্রবেশকারীরা হয়ে রাতের অন্ধকারে যেখানে কাঁটাতার নেই সেখান দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন। আপনারা আমাদের সহযোগিতা করুন। সেখানে বাংলাদেশের মিডিয়ার সামনে এরা বলছে আমরা কোনো জমি দেব না। কার জমি দেবেন আপনারা? ভারতবর্ষ নিজের জমিতে কাঁটাতার দিচ্ছে, আপনারা জমি দেবেন না হঠাৎ করে ঘোষণা কেন করছেন? একদম পুরোপুরি ভুল ভ্রান্তি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, তা তো বোঝাই চলে। পাশাপাশি তিনি কি বলেছেন জানেন? কালকে 3 নম্বর যে পয়েন্টটা আপনারা বোঝার চেষ্টা করুন, তারা বলেছেন আমরা সমস্ত বর্ডার এগ্রিমেন্টকে ক্যান্সেল করে দেব। বর্ডার এগ্রিমেন্ট কি? নাকি শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সময়টায় ছিলেন, এই 12-13 বছরে ভারতের সঙ্গে একাধিক বর্ডার এগ্রিমেন্ট করে গেছেন। সেই বর্ডার এগ্রিমেন্ট গুলো বাংলাদেশকে নাকি আনইকুয়ালিটি সার্ভ করা হয়েছে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সমতা, তার সম পরিমাণের ডিস্ট্রিবিউশন নেই, এবং প্রত্যেকটা বর্ডার এগ্রিমেন্ট নাকি বাংলাদেশে যেগুলো করা হয়েছে সবকটা ভারতের হয়ে কাজ করে গেছেন শেখ হাসিনা। সরাসরি এই অভিযোগ কালকে বাংলাদেশের পক্ষ থেকে করা হলো। অর্থাৎ শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে আবার সেই ভারত প্রীতি, ভারতের বিরোধিতা করা, ভারতকে কাঠগড়ায় তোলা, একদম পুরনো চেনা স্ট্র্যাটেজি। অথচ এটা চাল নিয়ে কাঠগড়ায় তুলতে পারে না, এরা ডিম নিয়ে পারে না, দুধ নিয়ে কথা বলতে পারে না। এরা এমন কিছু বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলে যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে ভারতবর্ষ ঘাটাতেই চায় না, কারণ সম্পূর্ণ বিষয়টা অ্যাজ পার ল আন্তর্জাতিক আদালতের সামনে হয় এবং এই বিষয়গুলো দ্বিপাক্ষিক কোনো চুক্তির মাধ্যমে হয় না। এই বিষয়গুলো একদম ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের আওতায় এনে করা হয়, যে এগ্রিমেন্ট বাংলাদেশের কাছেও আছে, যে এগ্রিমেন্ট ভারতের কাছেও আছে। তা আপনাদের কাছে এগ্রিমেন্ট আছে, আপনারা সেগুলো ক্যামেরার সামনে কেন দেখান না? আপনারা হঠাৎ করে শেখ হাসিনাকে বিরোধিতাপূর্ণ একটা জায়গায় বসাতে গিয়ে ভারতকে আক্রমণ কেন করেন? এই প্রশ্ন তো নিঃসন্দেহে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে উঠবেই। তারপর তারা কি বলেছেন? তারা 1974 সালের একটা এগ্রিমেন্টকে টেনে এনেছেন। তারা বলেছেন 1974 সালে যে বেরুবেরি এক্সচেঞ্জ হয়েছিল, এই বেরুবেরি এক্সচেঞ্জের সময় ভারতবর্ষ নাকি বাংলাদেশকে কমিট করেছিল 3 বিঘা করিডর দেওয়া হবে। সেই কমিটমেন্ট নাকি ভারতবর্ষ এখনো অবধি পালন করেনি। একদম স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে বসে ডাহা একটা মিথ্যা কথা বললেন। আমি একটা ম্যাপ আপনাদের সামনে দেখাচ্ছি। এই ম্যাপে রেড মার্ক করা অঞ্চলটিকে বলা হয় বেরুবাড়ি অঞ্চল। এই বেরুবাড়ি থেকে আরেকটু দূরে অঞ্চলটাকে বলা হয় 3 বিঘা করিডর। এই করিডরটা ভারতবর্ষ কিন্তু অলরেডি লিজে তুলে দিয়েছে বাংলাদেশের হাতে। সময়সীমা একটু লেট হতে পারে, কিন্তু ভারতবর্ষ এই লিজে কিন্তু 3 বিঘা এই যে করিডর, তা কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য লিজে তুলে দেওয়া হয়েছে। একদম অফিসিয়ালি ডকুমেন্টেশন আছে, আপনারা গুগল কেন পৃথিবীর যে কোনো তথ্যে এটা চেক করতে পারেন। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো 1974 সালে এই বেরুবাড়ি এক্সচেঞ্জ হওয়া এই ধরনের এগ্রিমেন্টকে মান্যতা দেয়নি ভারতবর্ষ। ডাহা মিথ্যা কথা, ক্যামেরার সামনে ভারতের বিপক্ষে কথা বলার জন্য। একদম এই পার্টিকুলার রেড মার্ক করা অঞ্চলটিকে নিয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ভারতবর্ষ কিন্তু এই চুক্তির মান্যতা মেনে এই 3 বিঘা করিডরকে নিজের দায়িত্বে ভারতের লাভ ক্ষতি বিচার না করে বাংলাদেশের হাতে লিজে তুলে দেওয়া হয়। পরবর্তীকালে তারা বলে 1975 সালে যে বর্ডার কেন্দ্রিক মৌ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তির মান্যতা নাকি দিচ্ছে না ভারতবর্ষ। এই চুক্তিতে কি কি মান্যতা দেওয়া হচ্ছে না? ভারতবর্ষ নাকি 0 পয়েন্ট থেকে 150 গজ এই জায়গাটিকে ছেড়ে বর্ডার তারা দিচ্ছে না। দ্বিতীয়, তারা বলে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনো অব্দি 4156 কিলোমিটার জায়গার মধ্যে 3271 কিলোমিটার জায়গার কাঁটাতার দেওয়া হয়ে গেছে। মোটে 885 কিলোমিটার জায়গা এখন অরক্ষিত আছে, এই কথা তারা বলে। বিএসএফ পাল্টা বলে তারা এমন কোনো কাজ করেনি যে 1975 সালে সেই এগ্রিমেন্টকে তারা ভায়োলেট করছে। আর এই যে কাঁটাতার দেওয়ার জায়গাটা এখন অরক্ষিত আছে বলে বাংলাদেশ দাবি করছে, বিএসএফ পাল্টা প্রশ্ন করছে যদি আমরা কাঁটাতার দিতে চাই তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? আমরা আমাদের দেশের সুরক্ষার জন্য এই বাকি 885 কিলোমিটার জায়গায় কাঁটাতার দিতে চাই। আপনারা দিনের পর দিন জেল থেকে একাধিক নেতাকে ছেড়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছেন, 7 সিস্টার্সকে দখল করার হুমকি দিচ্ছেন, শিলিগুড়ি করিডরকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। আমরা যদি আমাদের দেশের সুরক্ষার জন্য এই 885 কিলোমিটার জায়গায় কাঁটাতার দিই, আমরা আমাদের নিজের টাকায় দেব, আপনাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। আপনাদের বিজেপি কিসের জন্য দিনের পর দিন সাধারণ মানুষকে কাটারি হাতে এগিয়ে দিচ্ছে? কেন বিএসএফ এর উপর আক্রমণ করা হচ্ছে? কেন বিএসএফ কে বলা হচ্ছে আপনি হিন্দু, আপনাকে আক্রমণের আওতায় নিয়ে আসা হচ্ছে? মানে এই ধরনের ধর্মান্ধতার বিষ কাঁটাতার অঞ্চলে কারা ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন প্ল্যান মাফিক, সেই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। রিয়েলিটি কি বলছে, তথ্য কি বলছে একটু আপনাদের বলি। তথ্য বলছে 2015 সালের 6 জুন ভারত এবং বাংলাদেশের মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়।
এই চুক্তিটি শেখ হাসিনার সময় হয়েছিল। এই চুক্তি মারফত ভারতবর্ষ বাংলাদেশকে আজ অব্দি 111টি এনক্লেভ তুলে দিয়েছে, যার টোটাল দৈর্ঘ্য হলো 17,000 একর। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের হাতে অলরেডি 17 একর জমির এনক্লেভ তুলে দিয়েছে, যে জায়গাটা ব্যবহারই করতে পারেনি এই বাংলাদেশের বিজেপি। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা সরকার ভারতকে তুলে দিয়েছে মাত্র 51 এনক্লেভ, যার আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 7,000 একরের আশেপাশে। অর্থাৎ যেখানে ভারতবর্ষ 17,000 একর এনক্লেভ তুলে দিয়েছে, ঠিক সেখানে শেখ হাসিনার বাংলাদেশ কিন্তু তুলে দিয়েছিল 7,000 একর। অর্থাৎ শেখ হাসিনার নামে মিথ্যা কথা বলে যাচ্ছে এই শয়তান মোহাম্মদ ইউনূসরা, যারা সাধারণ মানুষকে ভুল ভ্রান্তি করে মিথ্যা কথা প্রচার করে শুধুমাত্র ভারত বিরোধিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বাস করুন, আমার এই ধরনের ভিডিও বানানোর কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু যখন রিয়েলিটি চেক করছি তখন দেখা যাচ্ছে ডাহা মিথ্যা কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্যামেরার সামনে বলে যাচ্ছেন। তারা আবার বলছেন ভারতের হাই কমিশনারকে তারা ডাকবেন। ভারতের হাই কমিশনারকে তারা ডেকেছিলেন এবং ডেকে যেরকম ট্রিটমেন্ট তারা পেলেন তা বোধহয় এক্সপেক্ট করেননি। প্রণয় ভার্মার সঙ্গে মিটিং করার পর ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে 3টে কথা বলা হলো। যে 3টে কথা শোনার জন্য কি সত্যি প্রস্তুত ছিলেন মোহাম্মদ ইউনূস? কি বলা হলো? 3টে কথা হলো, ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে রকম এক্সিস্টিং কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টকে পালন করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ ভারতবর্ষ পাল্টা দেওয়ার চেষ্টা করলো। যেরকম মিথ্যা কথা বলে ভুল প্রচার করছিল ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের সরকার, আজকে সকালে ভারত এরকম পাল্টা দিয়ে বলল যে চুক্তি আছে 1975 সালে সেই ল্যান্ড যে বাউন্ডারি এগ্রিমেন্ট এবং 2015 সালে 6 জুন হওয়া ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের যে চুক্তি আছে, মোহাম্মদ ইউনূসকে শুনতে হবে। আমরা এক ফোঁটা বাধার সম্মুখীন কিন্তু আমরা মানবো না, তা আমি বলে গেলাম। সেকেন্ড, তারা বললেন বাংলাদেশের পক্ষ থেকে কর্পোরেট অ্যাপ্রোচ কোথায়? ক্রাইম বন্ধ করার জন্য কর্পোরেট অ্যাপ্রোচ যদি না দেখানো হয়, কোঅপারেটিভ যদি না করা হয়, একে অপরের যদি সহযোগিতা না করা হয়, তাহলে কিভাবে আমরা ক্রাইম বন্ধ করব? এই ক্রাইম তো শুধুমাত্র ভারতের সমস্যা নয়, এই ক্রাইম তো বাংলাদেশের সমস্যা হতে পারে। উল্টে বিএসএফ এর পক্ষ থেকে এক তথ্য বলা হলো সীমান্তে সোনা পাচারের ঘটনা বাড়ছে, সীমান্তে আগ্নেয় অস্ত্র এদিক ওদিক করার ঘটনা বাড়ছে, মিথ্যে পাসপোর্ট বানিয়ে ভুল তথ্য দিয়ে আধার কার্ড বানিয়ে ভারতবাসী হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে আমরা কোঅপারেটিভ অ্যাপ্রোচ এক্সপেক্ট করি, যা বাংলাদেশের এই ইউনিট সরকার দেখাচ্ছে না এবং আপনারা দেখান। 3 নম্বর, প্রণয় ভার্মার পক্ষ থেকে যেটা বলা হলো যে ফেন্সিং ওখানেই হবে। অর্থাৎ আপনার যতই বাধা দিন 100% কাঁটাতার বেছাবে ভারত, আমি আপনাকে এসে বলে গেলাম। অর্থাৎ কার্যত দাদাগিরি দেখালো মিটিং এ ভারতবর্ষ এবং 643টি বিএসএফ এবং বিজেপি ফ্ল্যাগ মিটিং এর পর এই সম্পর্ক এখনো কেন নরম হলো না, এবং এই নরম হওয়ার বা না হওয়ার পিছনে বাংলাদেশি যে দায়ী, কালকে পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হলো। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মিথ্যাচারের মুখোশ কার্যত খুলে দিল জয়শঙ্কর স্বরাষ্ট্র দপ্তর এবং এই ভারতের হাই কমিশনার যিনি বাংলাদেশে আছেন মিস্টার প্রণয় ভার্মা। অর্থাৎ সীমান্তে বাড়াবাড়ি আদতে শেষ পর্যায়ে যেতে শুরু করেছে, যেখানে সীমান্তের বাড়াবাড়ি টপকে গিয়ে ভারতের দাদাগিরি এস্টাবলিশ হতে চলেছে। আপনারা কিভাবে দেখেন? ভারতের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? এই উস্কানির বিরুদ্ধে ভারতের কি কথা বলা উচিত, নাকি উস্কানির ফাঁদে পা দিয়ে র্যাডিক্যাল কিন্তু স্টেপ নেওয়া উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।